আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে কোনো প্রকার কোচিং ছাড়া তুমি সম্পূর্ণ তোমার ঘরে বসে তোমার অ্যাডমিশন প্রস্তুতি কমপ্লিট করতে পারবা। দেখো, অ্যাডমিশন প্রস্তুতির জন্য কিন্তু কোচিং করা কোনোভাবেই ম্যান্ডেটরি কোনো বিষয় না। তুমি যদি চাও সম্পূর্ণ ঘরে বসে তোমার কমপ্লিট অ্যাডমিশন প্রস্তুতি তুমি ঘর থেকেই কমপ্লিট করতে পারো, এবং কিভাবে করবা সেটার সবকিছু আমি তোমার সাথে শেয়ার করব। জাস্ট সেটা জানতে হলে, বুঝতে হলে পুরোটা সময় জুড়ে থাকতে হবে আমার সাথে। প্রথমত, তুমি যদি কোচিং ছাড়া তোমার অ্যাডমিশন প্রস্তুতি কমপ্লিট করতে চাও, তাহলে আজকে বাজার থেকে তুমি একটা করে প্রশ্ন ব্যাংক কেনো। আচ্ছা, তুমি এখন ফার্স্ট টাইমার যারা, তোমাদের মোস্ট অফ দ্য টার্গেট তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক কেনো। এখন প্রশ্ন ব্যাংক তুমি কোন প্রশ্ন ব্যাংক কিনবা, অনেকে এটা বলো। আসলে প্রশ্ন ব্যাংক নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের হওয়া বাধ্যতামূলক না, কারণ প্রশ্ন ব্যাংক দিন শেষে প্রশ্ন ব্যাংকই, মানে প্রশ্ন ব্যাংকই বলতে প্রশ্ন ব্যাংক ব্র্যান্ড দিয়ে তো আর ভিন্ন প্রশ্ন আসবে না, প্রত্যেকটা ব্র্যান্ডেই সেম প্রশ্ন, বাট এক্সপ্লেনেশনটা একটু আলাদা। এখন তোমরা যদি একটু ভালো এক্সপ্লেনেশন চাও, তাহলে তোমরা পানকৌড়ি কিনতে পারো, জয়গুলোতেও এক্সপ্লেনেশন আছে। আর তোমরা প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা নিতে পারো, ওখানে সবগুলো ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে, একটা কোশ্চেন ব্যাংক কিনলেই তোমার হয়ে যাচ্ছে। তো এভাবে তুমি প্রথমত একটা কোশ্চেন ব্যাংক নিতে পারো, যেটা তোমার ভালো হবে। কোশ্চেন ব্যাংক নিয়ে তুমি কি করবা, দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা বুঝো আগে। প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন তোমাকে বোঝা লাগবে, শুধু ঢাকা ভার্সিটি না। তোমার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিউপি, গুচ্ছ, সব ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন গুলো তোমাকে বুঝতে হবে। এখন প্রশ্ন প্যাটার্ন না বুঝলে কিন্তু তুমি শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক যদি তুমি প্রস্তুতিটা নাও, তাহলে দিন শেষে কিন্তু তোমার অন্যান্য ইউনিভার্সিটির প্রিপারেশনে ল্যাকিংস থেকে যেতে পারে। আর ল্যাকিংস থাকলে যদি কোনোভাবে ঢাকা ইউনিভার্সিটি যদি তোমার মিস্টেক হয়ে যায়, তাহলে তো অন্য ইউনিভার্সিটিতে ভালো করতে পারবে না। এই জন্য অন্যান্য ইউনিভার্সিটির প্রিপারেশনের ব্যাপারেও তোমাকে 100 ভাগ কিন্তু অ্যালার্ট থাকতে হবে। প্রথমত প্রশ্ন ব্যাংক দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ, এই এমসিকিউতে হলো তোমার 60 মার্ক। এই 60 মার্কের মধ্যে তোমরা হয়তো জানো যে বাংলা এবং ইংলিশে হলো তোমার 15, বাংলাতে হলো তোমার 15, এবং জিকেতে তোমার 30। এই টোটাল হলো তোমার 60 মার্ক। তো এই 60 মার্কের প্রিপারেশনের একটা বিষয় আছে। আর রিটেনে তোমার বাংলাতে রয়েছে হলো 20 এবং ইংরেজিতে রয়েছে 20, টোটাল হলো তোমার 40। তো রিটেনের এই 40 মার্কের কিন্তু একটা বিশেষায়িত্ব আছে। আমি এই বিষয়টা তোমাদের শুরুতে একটু ক্লিয়ার করে দিই। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে 60 মার্ক, তুমি যদি 45+ মার্ক পাও, 45+ যদি মার্ক পাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার 100% ইনশাল্লাহ চান্স হয়ে যাবে যদি তুমি রিটেনে পাস করো, এবং এই 45 মার্ক দিয়ে তুমি ইনশাল্লাহ টপ রেজাল্ট করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে যে তোমার 50+ মার্ক পাওয়া লাগবে, বিষয়টা কিন্তু এমন না। তুমি যদি 40+মার্ক পাও, 40+মার্ক পাও, তারপরেও তুমি 100% ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও যদি রিটেনে ভালো করতে পারো। আমার সেশনে যারা একদম শেষের দিকে সাবজেক্টে ছিল, তারা কিন্তু এই যে 39 বা 40 মার্ক পেয়ে, 35 মার্ক পেয়ে, 39-40 না, 35 মার্ক পেয়ে কিন্তু একদম শেষের দিকে যে ফার্সি, উর্দু, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, এই জাতীয় সাবজেক্ট গুলো কিন্তু পেয়েছিল। কত মার্ক পেয়ে এমসিকিউতে 35 মার্ক, 35। একদম বাস্তব অরিজিনাল কথা কিন্তু এগুলো, আমার অ্যাডমিশনের ঘটনাগুলো কিন্তু তোমাদের মেনশন করে দিচ্ছি। তো তুমি 35 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে চান্স পেতে পারো যদি তুমি রিটেনে পাস করতে পারো। এখন প্রশ্ন হলো, রিটেনে তোমার পাস মার্ক ভাই কত? তোমরা তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার এই যে 20-এর মধ্যে তোমার পাওয়া লাগবে হলো পাসের জন্য। ইংরেজিতে তোমার পাওয়া লাগবে হলো পাস, এই পাস হলো পাস মার্ক, এবং টোটাল তোমার পাওয়া লাগবে হলো 11। টোটাল সর্বমোট তোমার রিটেনে 11 মার্ক পাওয়া লাগবে, রিটেনে 11 মার্ক পাওয়া লাগবে। এখন এই 5 মার্ক পাওয়া কিন্তু আবার অনেক চ্যালেঞ্জিং, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন রেজাল্ট দেয়, তখন দেখবা মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ফেল করে, এবং তারা ফেলটা করে মূলত এই 5 মার্কটা তুলতে পারে না। কেউ 4 পায়, কেউ 4.5 পায়, 5 মার্ক তুলতে পারে না। সো রিটেনটার প্রতি ডেফিনেটলি তোমার ফোকাস রাখতে হবে। কিভাবে ভালো করা যায় যদি তোমরা চাও কমেন্ট করে জানাও, আমি বিস্তারিত তোমাদেরকে ভিডিও দিয়ে দিব, আলোচনা করব। ইনশাল্লাহ রিটেন নিয়ে তোমার বিন্দুমাত্র প্যারা থাকবে না। এখন এই 11 মার্ক পাওয়া কিন্তু অনেক টাফ, কারণ কেউ বাংলায় ফেল করে, কেউ ইংরেজিতে ফেল করে। সো এই জায়গাটা তোমার সতর্কতার সব থেকে বড় স্টেজ। তো এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মান বন্টন, এবং এই মান বন্টনের সাথে সাথে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ইংরেজির মাত্র 15টা, বাংলার মাত্র 15টা টপিক্স। তো এই 15টা টপিক্স বিগত 5 বছরের প্রশ্নটা তুমি দেখো, দেখো কোন কোন টপিক্স থেকে এই
মার্কের প্রশ্ন আসছে, এই বাংলায় প্রশ্ন আসছে, ইংরেজিতে প্রশ্ন আসছে। যেমন তোমরা দেখবা আবিধানিক শব্দক্রম, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় ধারাবাহিকভাবে প্রশ্ন করতেছে। তো এই আবিধানিক শব্দক্রম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে আমি আবার প্রশ্ন করতে দেখিনি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে জিকে, এখান থেকে তোমরা দেখবা যে প্রায় 8 থেকে 10টা প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয়বলি থেকে। এই জিকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক বিষয়ের প্রতি অনেক বেশি হাইলাইট করে। যেমন একটা সেশনে 19-20 বা 20-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি এবং অর্থনীতি থেকে 4 থেকে 5 মার্কের প্রশ্ন করতো, কখনো 6 মার্কের প্রশ্ন করতো। তো এখন অতটা করে না, এখন ওইটা কমে গেছে। তো এই জিনিসটাই হলো প্রশ্ন প্যাটার্ন বোঝা, কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এটা বুঝলে ঠিক আছে, এটা বোঝার পরে এবার তোমার করণীয় হলো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা দেখো। তোমরা হয়তো জানো, না জানলে জেনে নাও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা হবে 80টা এমসিকিউ এর বিপরীতে, এবং টোটাল মার্ক হলো এখানে 100। টোটাল মার্ক হলো 100। তো 80টা এমসিকিউ এর বিপরীতে টোটাল মার্ক 100, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউতে তোমার মার্ক হলো 1.20। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে কত করে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার প্রথমত ইংলিশে মার্ক হলো তোমার 35, যেখানে কোশ্চেন থাকবে তোমার 28। বাংলাতে মার্ক হলো তোমার 35, যেখানে কোশ্চেন থাকবে 28, এবং জিকেতে মার্ক হলো তোমার 30, যেখান থেকে তোমার প্রশ্ন থাকবে হলো 24। তো এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান বন্টন। এখন তোমাকে জানতে হবে যে ইংরেজির এই 35টা টপিকস বা 35 মার্ক বা 28টা প্রশ্ন বিগত 5 বছরে কোন কোন টপিকস থেকে আসছে, এটা তোমাকে ওই প্রশ্ন ব্যাংক কিনে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। খাতায় নোট করো। আর এখন সব প্রশ্ন ব্যাংকের শুরুতে কিন্তু একটা অ্যানালাইজেশন দেওয়া থাকে, তুমি সেখান থেকে চাইলে কিন্তু দেখে নিতে পারো। তুমি যদি ওই অ্যানালাইসিসটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে কত সালে কয়টা করে প্রশ্ন আসছে, একটা করে টিক চিহ্ন দেওয়া থাকে। সো এটা কিন্তু তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি বুঝতে হবে। ঢাকা ইউনিভার্সিটির যেমনটা বললাম, তারপর রাজশাহী ইউনিভার্সিটির এভাবে বোঝো। এবার দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির বিষয় যদি আমি তোমাদেরকে বলি, চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা বিশেষ বিষয় হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিট। চট্টগ্রাম ইউনিভার্সিটির যে বি ইউনিট আছে, যেটা মূলত কলা অনুষদ, তো এই বি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন, আর রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু মানবিক এবং বিভাগ পরিবর্তন শিক্ষার্থীদের জন্য এ ইউনিট। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, এটা হলো চবি আর এটা হলো রাবি। তো রাবির এ ইউনিট আর চবির বি ইউনিট, এখানে প্রশ্ন প্যাটার্নের মধ্যে 90% তুমি সিমিলারিটি পাবা। মানে এখানে যে যে টপিকস থেকে রাবির এ ইউনিটে প্রশ্ন করে, চট্টগ্রামের বি ইউনিটে দেখবা 90% হুবহু টপিক মিল আছে। কিন্তু যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে যাই, ঠিক আছে, যদি আমরা ডি ইউনিটে যাই তাহলে দেখবা এখানে কিন্তু একটা বিশেষ বিষয় আছে। বিশেষ বিষয় হলো এখানকার যে জিকে, এই জিকেতে মার্ক হলো তোমার 40। তো জিকের মধ্যে একটা হলো আবাসিক অংশ আর একটা হলো ঐচ্ছিক অংশ। আবাসিক অংশে যেটা হয় সেটা হলো তোমার মানসিক দক্ষতা, যেটাকে আমরা মেন্টাল অ্যাবিলিটি বলি। এই মেন্টাল অ্যাবিলিটিতে তোমার 20 মার্ক মেন্টাল অ্যাবিলিটিতে। আর ঐচ্ছিক অংশের মধ্যে তোমার 3টা অংশ রয়েছে, একটা হলো গণিত, একটা হলো সাধারণ জ্ঞান, আর একটা হলো অর্থনীতি। কয়টা বিষয়? গণিত, সাধারণ জ্ঞান, অর্থনীতি। লাস্ট ইয়ারে গণিত যুক্ত করেছে, এর আগে শুধু অর্থনীতি এবং সাধারণ জ্ঞান ছিল। তো এই যে একটা বিষয় যে ডি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু আলাদা। এখানে তোমার মেন্টাল এবিলিটিতে এই 20 মার্ক 100% ম্যান্ডেটরি আনসার করতেই হবে। এরপর তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির যদি এই 40 মার্ক, এই 60 মার্ক আছে এখানে, কিন্তু এই 60 মার্কের মধ্যে কিন্তু তোমার আনসার করতে হবে যে কোনো 20 মার্ক, যে কোনো একটা। মানে তুমি হয় গণিত আনসার করতে পারো, হয় তুমি চাইলে অর্থনীতি থেকে 20 মার্কের আনসার করতে পারো, অথবা যদি তুমি চাও তাহলে সাধারণ জ্ঞানের যে 20 মার্ক আছে ওই 20 মার্কের আনসার করতে পারো। মানে ওই 3টা থেকে যে কোনো একটা নিতে হবে। আর 20 মার্ক মেন্টাল অ্যাবিলিটি যেটা, এটা কিন্তু ম্যান্ডেটরি, এবং এটা কিন্তু সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে আইনের মতো সাবজেক্টগুলো আছে। সো ডি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন কিন্তু আলাদা, সেখানে তোমার 100% মেন্টাল অ্যাবিলিটি জানতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখবা যে কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদে মেন্টাল অ্যাবিলিটি এবং কিছু মৌলিক জিকে থেকে প্রশ্ন থাকে, লিটারেচার থেকে কোশ্চেন থাকে। সো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে। মেন্টাল অ্যাবিলিটি যদি তোমার ভালো জানা বোঝা না থাকে, তুমি এখন থেকে মেন্টাল অ্যাবিলিটির উপরও প্রস্তুতি নাও। আবার একটা মজার বিষয় হলো এই মেন্টাল অ্যাবিলিটি কিংবা এই লিটারেচার এইগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও যেমন প্রশ্ন আসে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা দুইটা সাধারণ জ্ঞানের মধ্যে দিতে পারে, তাছাড়া প্রশ্ন আসবে না স্পেসিফিক্যালি, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসবে। আবার এই মেন্টাল অ্যাবিলিটি থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রশ্ন আসবে না।
সো তুমি কি করতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আগে পরীক্ষা হয়, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে তুমি পরবর্তী যে সময়টা পাবা, যেমন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ডিসেম্বরে, আর তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হতে যাচ্ছে তোমার জানুয়ারিতে। তো তুমি এই যে সময়টা পাচ্ছ, এই যে গ্যাপটা পাচ্ছ, এই গ্যাপে তুমি মেন্টাল অ্যাবিলিটির উপর সব থেকে বেশি হাইলাইট করতে পারো, কারণ তখন তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা পাবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা পাবা, যদিও রাবিতে আসে না, বাট জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি তুমি ভালো করতে চাও, মেন্টাল অ্যাবিলিটির বিশ্লেষণী ক্ষমতা তোমার কিন্তু অনেক ভালো থাকা লাগবে। তো এটা হলো একটা স্ট্র্যাটেজি, যে তুমি এখন যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির যে 60 মার্কের এমসিকিউ, তুমি যদি এই 60 মার্কের এমসিকিউ এর প্যাটার্নের আলোকে প্রস্তুতি নাও, তাহলে এই প্রস্তুতিটা তোমার একদিকে তোমার রাবির এ ইউনিটের প্রশ্ন, তোমার প্রশ্ন প্যাটার্নের সাথে একটা সিমিলারিটি আছে, কিছু ভিন্নতা আছে, বাট মোটামুটি প্রশ্নের ধরন একই, ঠিক আছে। এছাড়াও তোমার চবির বি ইউনিট মোটামুটি একই। তাহলে তুমি প্রথম সেগমেন্টে এই কেন্দ্রিক প্রস্তুতি নিতে পারো, পরবর্তী সেগমেন্টে আইকিউ এবং যদি সাধারণ গণিত চাও, সাধারণ গণিত বা এই জাতীয় বিষয়ের উপর তুমি প্রস্তুতি নিতে পারো, লিটারেচার পার্টটা দেখতে পারো। তাহলে এ হলো সব থেকে বড় স্ট্র্যাটেজি। প্রশ্ন ব্যাংক কেন দরকার, কিভাবে পড়তে হবে, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও কমেন্ট করে, এখনই কমেন্ট করো। প্রশ্ন ব্যাংক, প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইজেশন, এই বিষয়ে তোমরা কি কমপ্লিটলি বুঝতে পারছো, নাকি তোমাদের বোঝার ভিতরে এখনো কোনো ঘাটতি বা প্রশ্ন আছে, থাকলে আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপরে তোমার বই সিলেকশন, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি বাজার থেকে এক সেট বই কিনবা, এক সেট বই কি কিনবা আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি, চাইলে আমাদের বই সিলেকশনের ভিডিওটা দেখে নিতে পারো। এখন বাজারে এখন বাংলার জন্য যেমন অভিযাত্রী বলো, ধ্রুব বলো, এই ধরনের বইগুলো আছে, ঠিক আছে, জয়কলির বই আছে, বাট জয়কলির বই অনেক বেশি আলোচনা, আমি আসলে জয়কলির বইটা খুব একটা বেশি সাজেস্ট করি না, কারণ এটার আলোচ্য বিষয় অনেক বেশি এবং ওখানে সবকিছু দিয়ে তারপরে বলে যে আমাদের এখান থেকে কমন আসছে। তো আসলে সবকিছু দিয়ে তার ভিতরে কমন পাওয়ার ভিতরে কোনো সার্থকতা নাই, কতটা সামারাইজ করে তার ভিতরের থেকে কয়টা কমন আসলো তার ভিতরে রয়েছে প্রকৃত সার্থকতা। তো ওই জায়গা থেকে আমি তোমার ধ্রুব বা অভিযাত্রী এগুলো একটু বেশি প্রায়োরিটি দিই। আর প্র্যাকটিসের জন্য আমি সবসময় একটা বইয়ের কথা বলি, বাংলা জর্জ বাংলা ভাষা ও সাহিত্য, ওখানে শেখার জন্য তেমন কিছু নাই, বাট প্র্যাকটিস করার জন্য বিগত সালের কম্পিটিটিভ এক্সামের যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো কিন্তু একদম প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। আর যদি আমি জিকের জন্য বলি, বাজারে যে মীর জিকে, খন্দকার জিকে কিংবা এই যে জুবায়ের জিকে, এই জাতীয় যে বই আছে যে কোনো একটা বই কিনলে হবে, তোমরা মীর জিকে বইটা নিতে পারো, এটা বেশ ভালো বই। তো এই বইগুলো যে কোনো একটা তোমরা নিতে পারো। আচ্ছা, এরপরে ইংরেজি, ইংরেজির জন্য এখন সব থেকে বেশি প্রচলিত হলো মাস্টার কম্পিটিটিভ এক্সাম, এছাড়াও তোমার রফিক স্যারের যে এমসিকিউ ম্যাজিক, এই বইগুলো তোমরা চাইলে নিতে পারো। বাট বিষয় হলো মাস্টার বইয়ের আলোচ্য বিষয় অনেক, কেন অনেক, মাস্টার বই 1000-এর উপরে পৃষ্ঠা রয়েছে, কম্পিটিটিভ এক্সামেও রয়েছে, কিন্তু সেখানে হিউজ প্র্যাকটিস আছে। তুমি কি করবা, তুমি আপডেট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, কি করবা, আগে আপডেট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, তুমি মনে করো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা টপিকস আছে না, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা তুমি আগে মুখস্থ করবা, ঠিক আছে, যে দ্য পিপুল হু ইট হিউম্যানস মিট, বা হিউম্যান যারা মানুষ খায় বা মানুষের মাংস খায় তাদেরকে কি বলে, এক কথায় বলে কার্নিভাল, মানে মানুষ খেকো। তো এইটা হলো অনার্ট সাবস্টিটিউশন। আচ্ছা, যারা তৃণভোজী প্রাণী, ঠিক আছে, এইভাবে এই যে মানে এক কথায় প্রকাশ আর ইংরেজিতে অনার্ট সাবস্টিটিউশন দুইটা প্রায় সেম। এখন তুমি এটা মুখস্থ করলে, করার পরে দেখবা বিগত কম্পিটিটিভ এক্সামের প্র্যাকটিস দেওয়া আছে, মাস্টারেও দেওয়া আছে, তোমার এমসিকিউ ম্যাজিকেও দেওয়া আছে, কিংবা কম্পিটিটিভ এক্সামেও দেওয়া আছে। তখন তুমি আপডেট কোশ্চেনগুলো আগে পড়বা, সব টপিক্সের উপর আপডেট কোশ্চেনগুলো আগে পড়বা, আবারও রিপিট করতেছি, তারপরে যদি সময় থাকে তারপর ব্যাকডেট কোশ্চেনগুলো পড়বা। এটা হলো তোমার প্রধান স্ট্র্যাটেজি, কারণ এখন 1000 পৃষ্ঠার এই বিশাল বই তুমি এই স্বল্প সময়ে শেষ করতে পারবা না, কারণ তোমার একই সাথে জিকে পড়তে হবে, বাংলা পড়তে হবে, ঠিক বাংলার বিষয়েও একই। প্র্যাকটিস করার ক্ষেত্রে আপডেট কোশ্চেনগুলো তোমরা আগে পড়বা, এটা হলো তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, তুমি বুঝতে পারছো, এরপর তোমার একটা পারফেক্ট রুটিন মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমি অলরেডি তোমাদের 12 থেকে 14 ঘন্টা পড়ার একটা রুটিন করে দিয়েছি, এবং যেটাতে তোমরা প্রচুর রেসপন্স করেছো। তোমরা যদি ওই রুটিনটা ফলো করতে পারো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। অ্যাডমিশনে ইনশাল্লাহ তোমাকে কেউ ব্যর্থ করতে পারবে না, ইনশাল্লাহ কেউই তোমাকে ব্যর্থ করতে পারবে না, তুমি যদি ওই রুটিনটা ফলো করতে পারো। যারা রুটিনের ভিডিওটা দেখোনি, ইনবক্স করতে পারো, কমেন্ট করে জানাও, তোমাদেরকে রুটিনের ভিডিওটা সাজেস্ট করে দিব, অথবা দেখবে আমাদের ভিডিওর যে রিলস অপশন আছে, তোমরা রিলস অপশনে যাবা, ঠিক আছে, আমাদের পেজে যাবা, পেজে যে দেখবা এই যে রিলস অপশন আছে, তোমরা এই অপশনে যাবা, এখানে দেখবা নিচে অনেক ভিডিও দেওয়া আছে, থাম্বনেইল দেওয়া আছে বা কোনোটা শিরোনাম দেওয়া আছে, শিরোনাম দেখে দেখে তোমার যে ভিডিওটা দরকার ওই ভিডিওটা দেখবা। ওখানে বই সাজেশনের ভিডিও আছে,
ওখানেই আছে তোমার তোমার যে প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণের উপর ডেডিকেটেড আলোচনা আছে, ঠিক আছে? তোমরা ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিবা। রুটিনের ভিডিওটা তো ডেফিনেটলি দেখবা। আর যারা ইউটিউব থেকে দেখবা তোমরা কি করবা, তোমরা ভিডিও অপশনে যাও, ভিডিও অপশনে যে ওখান থেকে যে আমাদের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, এরপরে তোমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কনক্লুসিভ সাজেশন বা এক্সক্লুসিভ সাজেশন। এইটা হলো তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রশ্ন প্যাটার্নের আলোকে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কিছু টপিক সাজেশন থাকে। আবার অ্যাডমিশনে তোমরা কেউ প্রশ্ন সাজেশন খুঁজো না ভাই, অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন সাজেশন দেওয়া যায় না। অ্যাডমিশনে যদি কেউ বলে যে ভাই আমাকে 500টা প্রশ্ন সাজেশন করে দেন, ওখান থেকে হুবহু কমন আসবে, এটা একটা বোকার স্বর্গে থাকার মতো। অ্যাডমিশনে আমরা যারা মেন্টর আছি, যারা দীর্ঘদিন ধরে প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করতেছি, আমরা কি করতে পারি, প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদের সাজেশন করে দিতে পারি। যেমন বাংলার উপর তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য 10টা 15টা 20টা টপিক সাজেশন করে দিতে পারি। এখন এই 10টা 15টা টপিক তোমাদের কাছে অনেক মনে হতে পারে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো প্রশ্ন আসে 28টা। এখন তুমি যদি বলো ভাই আমাদের 10টা টপিক সাজেশন করে দেন, যেখান থেকে আসা 28টা প্রশ্ন আসবে, তা 28টা প্রশ্নে আসে তো তোমার 20টা টপিক থেকে, তাহলে আমি তোমাকে 10টা টপিক সাজেশন করবো কিভাবে? সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? তো এই জায়গা থেকে তোমাদের সতর্ক থাকতে হবে। আর দেখো, এই এক্সক্লুসিভ সাজেশন গুলো আসলে তোমরা কিন্তু চাইলে নিজে নিজে নিতে পারবে না, এই ক্ষেত্রে কিন্তু মেন্টরের দরকার হয়। তো তোমরা কি করতে পারো, এই যে আমাদের যেমন এখন টাইটান ব্যাচ রয়েছে, তো তোমরা এখানে তোমার আহামরি তেমন কিছু খরচ নাই। এখানে জাস্ট তোমরা আমাদের গাইডলাইন সাজেশন ক্লাসগুলো দেওয়া আছে, দরকার হলে তোমরা করতে পারো। তো এই কোর্স ফি আমাদের যদিও 3000 টাকা, কিন্তু তোমরা চাইলে কিন্তু এখন 50% ডিসকাউন্ট আছে, মাত্র 1550 টাকায় কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারো। এটা খুব সীমিত সময়ের জন্য, আমাদের টার্গেট ফিল হয়ে গেলে পরবর্তীতে আবার কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। তো এখান থেকে তোমরা এই যে বড় সাপোর্টটা পাবা, এটা ভাই তোমার আহামরি তেমন কিছু না, তুমি ঘরের মধ্যে বসেই পড়তে পারবা, তোমার সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে, তুমি এখান থেকে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা, আমাদের কাছে প্রশ্ন করতে পারবা, তোমার যা যা দরকার সবকিছু আমাদের মেন্টর প্যানেলের কাছ থেকে তোমরা নিতে পারবা। এখন ইম্পর্টেন্ট বিষয় হলো এই সাজেশন। এই সাজেশনটা ভাই তোমাকে কেউ ফ্রিতে করে দিবে না, কারণ এই সাজেশনের জন্য প্রচুর সময় দরকার, এই সাজেশন মাফিক টপিক সাজানোর দরকার হয়, এবং আমাদের এই সাজেশন মাফিক কিন্তু ক্লাসগুলো দেওয়া আছে। তো এই জায়গাটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেক এক্সপেন্সিভ একটা বিষয়। সো এই জায়গাটা আমরা তোমাদের মাত্র 1550 টাকায় কিন্তু এখন দিচ্ছি। সো খুব দ্রুত তোমরা এই জায়গাটায় একটা কোর্স পারচেজ করে নিতে পারো, ঠিক আছে? আরেকটা হলো নিয়মিত মডেল টেস্ট এক্সাম দেওয়া, যেটা একদম শেষ মুহূর্তে আমাদের একটা মডেল টেস্ট এক্সাম কোর্স ব্যাচ আসবে, এক্সাম ব্যাচ, তোমরা সেখানে চাইলে এনরোল করতে পারো। যারা আমাদের কোর্সে আছো তারা যে ইন কোর্স এক্সাম গুলো দিতে পারবা, ওই ইন কোর্স এক্সামের মাধ্যমে কিন্তু তোমার এই জায়গাটাও কভার হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো ভাই। এরপরেও যদি তোমার কারোর কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটা তোমার জন্য কতটা বেশি সাপোর্টিভ ছিল সেটাও কমেন্ট করে জানাবা। যদি তোমার জন্য এটা সাপোর্টিভ হয় ডেফিনেটলি শেয়ার করবা, অন্যকে দেখার সুযোগ করে দিবা, এবং তোমার মতামতটা জানিয়ে যাবা।